দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন মাসখানেক ধরেই বিদ্যুৎ এবং গ্যাসের সংকট চলছে প্রায় সারা দেশেই। ফলে স্থবির হয়ে পড়েছে শিল্প উৎপাদন, গ্যাস সংকট এবং লোডশেডিংয়ের কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন খোদ রাজধানী সহ দেশের বিভিন্ন শহর, এমনকি গ্রামাঞ্চলের মানুষও। সরকারের অর্থমন্ত্রী এরই মধ্যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলছি, তিনি বলেছেন যে চাইলেই কাল সকাল থেকে বিদ্যুৎ বা গ্যাসের সমাধান আমরা দিতে পারবো না। তাহলে আমাদের প্রশ্ন, কবে থেকে নিরবচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ আমরা পেতে পারি? এটি আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক, গবেষক এবং জ্বালানি বিশেষজ্ঞ, এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিদ্যুৎ বিভাগে দায়িত্ব পালন করেছেন এর আগে। এছাড়াও তিনি পাবলিক ও প্রাইভেট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ম তামিম। তার সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, তাহলে আজকের আলোচনা, কবে মিটবে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, এই আলোচনায় চলে যাচ্ছে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ম তামিম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যেটি জানতে চাইবো যে এক মাস প্রায় হতে চলল বিদ্যুতের যে সংকট, এর ফলে এখন লোডশেডিং সবচেয়ে বেশি সাধারণ মানুষের সামনে এসেছে। গ্রামে সবচেয়ে বেশি ছিল, সেটার তার থেকে জেলা সদর বা অন্যান্য শহরগুলো আসলে এখন রাজধানীর মানুষও এই ভোগান্তির শিকার। এটি মোটামুটি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, এটা ক্রমে বাড়ছে। তাহলে সরকারের আগাম প্রস্তুতি থাকা সম্ভব ছিল কিনা বা ছিল কিনা? আগাম প্রস্তুতি আমাদের যে এফএসআরইউ যে দুটো আছে, যেটার থেকে আমরা এলএনজি সরবরাহ পাই, সে দুটো যদি সঠিকভাবে প্রথম থেকে কাজ করত, তাহলে হয়তো এই সংকটটা এত গভীর হতো না, যেটা আমরা দেখেছি। প্রথম দিকে অ্যাক্সেলারেটর এফএসআরইউ ওখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পুড়ে গেল ওদের কন্ট্রোল বোর্ড, সেখানে তো কিছুটা ব্যাহত হলো এবং পুরো সরবরাহই বন্ধ। 21শে জুলাই, যে 21 জুলাই, এবং তারপর থেকে তো আমাদের গ্যাস সরবরাহের একটা বড় ঘাটতি দেখা গেল। গ্যাসের সরবরাহ ঘাটতি আছে প্রথম থেকেই, কিন্তু ওটা বেশি সংকট বৃদ্ধি পেল। এর পরে আবার আর একটা কার্গো নামাতে অস্বীকৃতি জানালো অ্যাক্সেলারেট অপারেটর হিসাবে সামিটের ইয়েটাতে। তো অর্থাৎ এই এফএসআরইউগুলোর যে সরবরাহ ব্যবস্থায় যে একটা বিচ্ছেদ বা একটা ঘটলো, তার প্রেক্ষিতে কিন্তু গ্যাস সরবরাহটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কমে গেছে। এখনও যেখানে এফএসআইইউ থেকে আমাদের প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস আসার কথা মিনিমাম, এর আগে যেটা দেওয়া হচ্ছিল, সেটা এখন সর্বোচ্চ 750 দিতে পারছে। এই মুহূর্তে তাও পারছে না, কারণ এর মধ্যে আরেকটি বিপর্যয় ঘটেছে। সেটা হচ্ছে যে এলএনজির সরাসরি ক্রয় থেকে বেশ কিছু কার্গো চালান আসেনি, যেই কারণে এলএনজি পাওয়াটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে, এলএনজি কেনাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে আমাদের এই সেপ্টেম্বর মাসে একটি কার্গো নিশ্চিত হয়েছে, সেখানেও দাম বেশি। ইউরোপ আগামী শীতের জন্য ইতিমধ্যেই গ্যাস সংগ্রহ শুরু করেছে। সব মিলিয়ে বিশ্ববাজারে এলএনজি একটা বিরাট সংকট দেখতে পাচ্ছি, চাহিদা ঘাটতি দেখতে পাচ্ছি আমরা, সরবরাহের ঘাটতি। তার প্রেক্ষিতে আমাদের মতো যারা ছোট দেশ, ছোট ক্লায়েন্ট, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত এলএনজির দাম বৃদ্ধি পায়, এবং সেই এক পর্যায়ে গিয়ে এলএনজি কেনা আর আমাদের পক্ষে সম্ভব হয় না। এখন বাংলাদেশের গ্যাস সরবরাহ ক্ষেত্রে যদি এলএনজি বাইরে আসে, আমার নিজস্ব গ্যাস সরবরাহ আমরা 1500 থেকে 1600 মিলিয়ন ঘনফুট গ্যাস দিতে পারছি, এবং সেটা দিনে দিনে কমে আসছে। 2016-17 তো আমরা 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়েছি, সেটা কমে এখন 1600, 9 বছরে 1600-তে নেমে এসছে। তার 100 মিলিয়ন ঘনফুট করে প্রতি বছর কমে এসছে। সবচেয়ে যেটা লক্ষ্যযোগ্য, সেটা হলো যে পেট্রোবাংলা প্রথম থেকেই কিন্তু তারা প্রাক্কলন করেছে যে এই সরবরাহ কমে যাবে, এবং তার প্রেক্ষিতে আরও দুটি এফএসআরইউ তারা, অর্থাৎ জ্বালানি আমদানি নির্ভরশীলতার দিকেই তাদের সমাধানটা ছিল। গ্যাস সরবরাহের সমাধানটা ছিল জ্বালানি আমদানি নির্ভরশীল, জ্বালানি আসবে, গ্যাসের সমাধান হবে। নিজস্ব সরবরাহ যেহেতু কমে আসছে, পারছে না, এটা আমদানি দিয়ে পূরণ করতে হবে। এটাই কিন্তু 2010 সাল থেকে পেট্রোবাংলার পরিকল্পনা ছিল। তো সেই পরিকল্পনার প্রেক্ষিতেই আরও দুটি এফএসআর আসার কথা ছিল, কিন্তু গত ইন্টারিম সরকার একটি চুক্তি বাতিল করে দিয়েছে, আরেকটি এমওইউ ছিল সেটাও বাতিল করে দিয়েছে। সো দুটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়াতে
এই মুহূর্তে একটি এফএসআরইউ থেকে অতিরিক্ত গ্যাস আসার কথা ছিল, তো সেটা যেহেতু এখন আর আসছে না, নতুন করে এফএসআরইউ দিতে সরকার এখনো সফল হয়নি। একটা চাইনিজ কোম্পানির সাথে কথা চলছে, তারপরে সেটা যদি দিয়ে যায় তাহলে আমরা শুনছি যে 18 মাসের মধ্যে এফএসআরইউ আসবে। অর্থাৎ বাইরের থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর, বৃদ্ধি করার অবকাঠামোগত কোনো ক্ষমতা আর দ্রুততার সাথে আমাদের এখন আসছে না। এখন দেশীয় গ্যাস যদি আমরা চিন্তা করি, দেশীয় গ্যাসে 1500-1600 যেটা আছে, দেশীয় গ্যাস উৎপাদনে 15-16 থেকেও এখনো কমছে এবং এখনো কমবে। হ্যাঁ, আগামী বছর আরো কমে আসবে। এবং বিবিয়ানা আমরা দেখেছি যেখানে 1000 বিবিয়ানা, মৌলভীবাজার, জালালাবাদ, অর্থাৎ শেভরন যেটা 1200-1300 করে দিত, এই গত 2-3 বছরে সেটা নেমে 900-তে নেমেছে। তারা দীর্ঘদিন কিন্তু এই 1200 থেকে 1400 মেনটেন করে গেছে, এখন কমছে, কিন্তু এখন ফাইনালি এখন এসে কমে আসছে। তাহলে দেশের গুলো যদি কমতে থাকে, দেশের উৎপাদন কমতে থাকে, তাহলে আমাদের ওই যে এলএনজির উপরে যে নির্ভরতা সেটা তো আরো বাড়বে। যদি আমরা গ্যাসের উপর নির্ভর অর্থনীতিকে চালিয়ে যেতে চাই, তাহলে আমাদের আমদানি ছাড়া আর কোনো উপায় থাকবে না, যদি না আমরা নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধি না করতে পারি। তো সেটার জন্য চেষ্টা করছে পেট্রোবাংলা। বাপেক্স একটা নতুন প্রকল্প দিয়েছে, বলছে 150টা কূপ খনন করবে 3 বছরের মধ্যে, 28 সালের মধ্যে। কিন্তু এর আগেও কিন্তু আমরা বাপেক্সের বেশ কিছু পরিকল্পনা দেখেছি। 105টি ওয়েলের কথা বলা হয়েছে, একবার 48টা ওয়েলের কথা বলা হয়েছে, এরকম বিভিন্ন সময় এরকম পরিকল্পনা দিয়েছে। কিন্তু আংশিক সাফল্য লাভ করলেও কিছু 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 জায়গায় হয়তো উৎপাদন বৃদ্ধি পেয়েছে অল্প করে, কিন্তু দেখা যাচ্ছে অন্য জায়গায়, অন্য কূপ থেকে উৎপাদন কমে আসছে। এটা কি কতগুলো কূপ খনন করা হলো সেটার উপর নির্ভর করে, নাকি কোনো কোনো একটা কূপ থেকেই অনেক বেশি? নতুন কূপ থেকে হতে পারে, পুরনো কূপ থেকে উৎপাদন বৃদ্ধি হতে পারে। আচ্ছা, এটাকে আমরা ওয়ার্ক ওভার বলি। ওয়ার্ক ওভার করলে পুরনো কূপ থেকে উৎপাদন বৃদ্ধি পায়, আর নতুন কূপ থেকে যদি আমি নতুন জায়গায় গ্যাসটা পাই, তাহলে আমি সেটা করলে একবার উদ্যোগ নিলে সেটা ওই প্রসেস করতে কতদিন মতো সময় লাগে? আমরা বছরে বাপেক্সের সর্বোচ্চ 4টি কূপ খনন করার ক্ষমতা আছে। তবে সাধারণত তারা 2টো বা 3টা করতে পারে, তবে কন্ট্রাক্টর দিয়ে, অর্থাৎ বাইরের ড্রিলিং কোম্পানিকে দিয়ে তারা করছে। এই মুহূর্তে যেমন তিতাসে 4টি কূপ খনন হচ্ছে চাইনিজ কোম্পানির মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে তিতাসে 4টি কূপের কথা আপনি বলছেন, এইটা খনন করা এই সরকারের আসার পর এখন পর্যন্ত প্রায় 180 দিন পার হলো মাত্র, মানে 6 মাস পার হচ্ছে, 7ম মাস চলছে। এর মধ্যে আপনার কি মনে হয়, একটি দুর্ঘটনার বিষয় আছে 21শে জুলাই যেটা মহেশখালীতে ঘটেছে, এটা ছাড়া আর তো অন্যান্য জিনিসগুলো স্বাভাবিকই ছিল। এর মধ্যে দিয়ে তাদের দূরদর্শিতা বা হচ্ছে নিকট ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সিদ্ধান্তের কোনো ত্রুটি ছিল, যে কারণে এখন সাধারণ মানুষের যে গ্যাস এবং তেলের ভোগান্তিটা হচ্ছে বিদ্যুতের? আমি বলবো আসলে সরকার ঠেকানো যেত কিনা। হ্যাঁ, সরকারের হাত পা বাঁধা ছিল। আচ্ছা, মানে এই দুর্ঘটনা তো তাদের হাত নাই, এটা তো একটা অপারেশনাল দুর্ঘটনা ঘটেছে। যেখানে কিছুটা হলেও তারা ব্যর্থ হয়েছে আমি বলবো, সেটা হলো যে কার্গো সিকিউর করা। আচ্ছা, আমাদের যে সামনে সরবরাহ, সেটা তারা আগে থেকেই আমাদের পুরো সরবরাহটা, কিন্তু সেখানে আবার সরাসরি ক্রয় থেকে মূল্য কমানোর একটা প্রচেষ্টা ছিল, সেখানে তারা ব্যর্থ হয়েছে সেটা। সুতরাং সরবরাহ ঘাটতি, মূল্য তো বাড়ছেই, কিন্তু আগে থেকে যদি আমরা বুক করে রাখি তাহলে হয়তোবা সরবরাহ ব্যবস্থাটা আর একটু ভালো হতো। তো সামনে যেটা আছে, সামনেও গ্যাস সংকট থেকে যাবে, সেটা মূলত সরবরাহ ঘাটতির কারণে। এখন 2টো এফএসআরইউ পূর্ণোদ্যমে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত আছে। এর বাইরে কয়লার ঘাটতিও আমরা শুনেছি, যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ, কারণ আমাদের কিন্তু গ্যাসের একটা বড় অংশ, এখনো 45% গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, যদিও অর্ধেকের কাছাকাছি। তো সেখানে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদনের অল্টারনেট ব্যবস্থা আছে, অর্থাৎ কয়লা আছে, তেল আছে। আমরা সৌরবিদ্যুতেও আমরা আগে কিছু করতে পারিনি, এখন এবার সরকার বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছে, শুল্ক কমিয়েছে, কিন্তু অত দ্রুততার সাথে অত সৌরবিদ্যুৎ আসেনি। আর সৌরবিদ্যুৎ দিয়ে দিনের বেলা হয়তো আমরা পারি, কিন্তু ব্যাটারি ছাড়া রাতের বেলা তো সেটা সম্ভব হবে না। সুতরাং আসলে আমাদের যে এই সমস্যাটা, এই সমাধানের সার্বিক সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে। যেমন কয়লা যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, 5600 মেগাওয়াটের মতো, 5700 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদিত হয়। এটা পূর্ণোদ্যমে 80 থেকে 90% ক্ষমতায় এটা উৎপাদন চলতে হবে, সর্বোচ্চ উৎপাদনে। তারপরে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস ব্যবহৃত হয় তার থেকে কিছু 200 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা
শিল্পে দিবে, কারণ শিল্প গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে বহু শিল্প বন্ধ হয়ে গেছে এবং তাতে আমাদের বৈদেশিক মুদ্রা থেকে এমপ্লয়মেন্ট সব কিছুতেই একটা বিরাট প্রভাব পড়ছে। হ্যাঁ, প্রভাব পড়ছে, নেগেটিভ প্রভাব পড়ছে বলবো। তো সেটাকে আটকানোর জন্য সরকার এখন তেল ভিত্তিক বিদ্যুতের দিকে আবার ঝুঁকে পড়ছে এবং এই মুহূর্তে আমি মনে করি এটাই একমাত্র আপৎকালীন জরুরি ব্যবস্থা যদি বলতে হয়, তাহলে তেল ভিত্তিক বিদ্যুৎ বাড়াতে হবে। 2500 থেকে 5000 মেগাওয়াটে নেওয়ার ক্ষমতা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে আরও 2700 মেগাওয়াট আসতে পারে। তাতে ব্যয় কি পর্যায়ে যাবে? ব্যয় অ্যাকচুয়ালি এলএনজির চাইতে কম পড়বে এখন। আচ্ছা, মানে যেহেতু এলএনজির দাম অনেক বেড়ে গেছে, এলএনজির দাম $10-12 হলে সেটা কম থাকে, মানে তেল ভিত্তিক বিদ্যুৎ চাইতে কম থাকে। এখন এলএনজির দাম $24 চলে গেছে, কাজে সেই তুলনায় কম, সেই তুলনায় ডেফিনেটলি কম। আমার সো আমরা তো সবসময় অপটিমাইজ করার চেষ্টা করি, জি। তো সেটা সেই অর্থে আর কি। আমরা শিল্প উৎপাদনের কথা আপনি বলছিলেন, সেই প্রশ্নটাতে যাব, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর আজকের বার্তা কক্ষে, ফিরছি শীঘ্রই। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। দর্শক আমরা ফিরে এলাম আজকের বার্তা কক্ষে, প্রথম আলোর এই আয়োজন। আপনারা দেখছেন আজকে আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মতামিম। আপনার কাছে ফিরছে, আপনি শিল্প উৎপাদনের কথা বলছিলেন। প্রশ্ন হচ্ছে যে শিল্প উৎপাদনটা এই মুহূর্তে মনে হচ্ছে যে মানুষের পরিবারের মধ্যে বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, কাজে এটি বড় বিষয়, কিন্তু শিল্প উৎপাদনের প্রভাব পড়তে শুরু করবে। সেইটা আপনার কাছে মনে হয় কিনা যে সমস্ত স্টেপস এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনি দেখছেন বা নেওয়া সম্ভব, তার মধ্যে এই শিল্প উৎপাদনগুলো আগের অবস্থায় মানে স্বাভাবিক গতিতে আসতে পারে? শিল্পে যে পরিমাণ গ্যাস দরকার সেখানে সরবরাহ ঘাটতি অনেকদিন ধরেই ছিল, সম্পূর্ণ পায়নি। তবে চালিয়ে যাওয়ার মতো যে চাপ এবং সরবরাহ সেটা ছিল, যে কারণে শিল্প মোটামুটি চলছিল। তো এইবারের গ্যাস ঘাটতি বা গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেকে বেতন পাচ্ছে না শ্রমিকরা, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি 200 মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পে ডাইভার্ট করা যায়, তাহলে পরিস্থিতিটা ডেফিনেটলি আগের চাইতে ইমপ্রুভ করবে। কিন্তু সেটা সম্ভাবনা দেখেন কিনা আপনি? সম্ভাবনা আছে, কিছু কিছু চ্যালেঞ্জ আছে আমাদের। যেমন আমাদের কিন্তু নির্দিষ্ট শিল্প এলাকা নাই, বেশিরভাগ শিল্পই বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া বা কমার্শিয়াল এরিয়া বা এরকম জায়গায় আছে, এবং সেখানে যদি ডেডিকেটেড লাইন থাকতো, আজকে যদি আমাদের শিল্পগুলো একটি শিল্পাঞ্চলে, যেমন এখন বিভিন্ন শিল্পাঞ্চল হচ্ছে, সেখানে কিন্তু গ্যাস সরবরাহ করা, ডেডিকেটেড গ্যাস সরবরাহ করা অনেক সহজ, একটি লাইনের মাধ্যমে পুরো শিল্প এলাকার নেওয়া যায়। কিন্তু সরবরাহ ব্যবস্থায় আমাদের শিল্পের সাথে বাড়িঘরের সংযোগও আছে, সুতরাং একটি এলাকায় যদি বাড়ানো হয়, যেসব শিল্প অধ্যুষিত এলাকা, সেখানে যদি সরবরাহ বাড়া হয়, তাহলে সবারই সরবরাহ বাড়বে, সেক্ষেত্রে শিল্পও বাড়বে, অন্যরাও বাড়বে। সেটা করে ম্যানেজ করে, প্রেশার ম্যানেজ করে শিল্পে গ্যাস হয়তো সরবরাহ করা সম্ভব হবে বলে আমি মনে করি। কিন্তু সেটা দিতে গেলে আপনার কাছে, আপনার এই যে এখন যেটা বললেন যে একই সাথে একটা অঞ্চল ডেডিকেটেড লাইন নাই, তাতে কি সমস্যাটা এরকম হবে যে কোনো কোনো অঞ্চল আসলে এই আভাসটা দেওয়া যাচ্ছে কিনা যে কোনো কোনো অঞ্চলে আসলে মানুষের লোডশেডিংয়ের আওতার মধ্যে থাকতেই হবে? লোডশেডিং তো ভিন্ন ব্যাপার, এখানে আমরা গ্যাস সরবরাহের কথা বলছি। গ্যাসের যদি আমরা মানে বিদ্যুৎ থেকে যদি আমরা গ্যাস কমিয়ে আনি, তাহলে সেটাকে যদি আমি তেল দিয়ে পূরণ করি, তাহলে আমরা গ্যাস ফ্রি হয়ে গেল। তাহলে ওই অঞ্চলগুলোতে গ্যাসের প্রবলেমে তারা পড়তে পারে, মানে যদি না, বিদ্যুৎ কেন্দ্রে তো ডেডিকেটেড গ্যাস থাকে। আচ্ছা, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস লাইন যেগুলো, সেগুলো সব ডেডিকেটেড লাইন, সেটা কোনো কমন লাইনের মধ্যে নাই। সুতরাং সেখান থেকে যদি আমি গ্যাস উইথড্র করি, তাহলে সেটা আমি শিল্প অধ্যুষিত এলাকায় সেই গ্যাস দিতে পারবো। ওকে, এবার একটু এলএনজি ক্রয়ের বিষয়ে আসি। যে এলএনজি ক্রয়ের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতি যেটা ডিপিএম, এই ক্রয় দেশের বিষয়ে যে বলবেন যে সম্প্রতি বলা হচ্ছে একটিও কার্গো দেশে আসেনি, এই জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে যাদের কাছ থেকে এলএনজি সরাসরি ক্রয়ের জন্য আদেশ দেওয়া হয়েছিল, সেটি আসলে তারা করা, তারা আসলে দিতে পারবে না, এটা অনুমান করতে পারেনি সরকার? নাকি এখানে সমস্যাটা ডেফিনেটলি আমি মনে করি যে জাজমেন্টের হয়তো একটা ভুল হয়েছে। কারণ এই জন্য বলছি, বিশ্ব বাজারে যখন স্পট মার্কেটে $21 $22 এলএনজি বিক্রি হচ্ছে, সেখানে যদি ডিপিএমে কেউ $15 $16 করে অফার দেয়, তাহলে সেই অফারের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে, আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, কারণ আমরা যদি এখন একটি কথা আমি জানি যে একটি জাহাজে ছিল এবং সেটা কম দামে ছিল, কিন্তু সেটা ব্রিটিশ স্যাংশনের মধ্যে ছিল। আচ্ছা,
সো স্যাংশন জাহাজ তো আমরা নিতে পারবো না, না কারণ আমরা যদি স্যাংশন জাহাজ থেকে কোনো কার্গো নেই নেই। তাহলে পরবর্তীতে আমাদের উপর স্যাংশন চলে আসবে। তো সুতরাং এটা কেনার আগে এই এটা জানা ছিল না। আচ্ছা, যখন সরবরাহ করতে গেছে তখন যখন যে জাহাজের কথা বলা পাঠাতে হয়েছে হচ্ছে, হ্যাঁ। তখন দেখা যাচ্ছে যে এটা স্যাংশন জাহাজ, তখন সাথে সাথে আমরা রিজেক্ট করেছি সেটাকে। তাহলে এই গ্যাপটা মানে এই ভুলটা কার? এটা দিক আসলে থেকে আসলে? এটা আসলে খরচ কমানোর জন্য এটা করা হয়েছিল, যেহেতু আচ্ছা। $21-22 আমাদের অ্যাকচুয়ালি ক্রমশই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল, এখন যেমন $24 হয়ে গেছে, আরো তো বেড়ে সেখানে যদি $16-17 একটা কার্গো পাওয়া যায় সেই আশায় বোধহয় এগুলো করা হয়েছিল। কিন্তু আলটিমেট তো এটাতে কোনো আলটিমেটলি ফলাফল, একটি ডিরেক্ট মেথড যেটা আছে সেটাতে আসেনি। কিছু কিছু অভিযোগ আসে, যেমন আনকরাদের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতি, এটা কেউ কেউ ভুল সিদ্ধান্ত, আপনি বলছেন যে হয়তো কোনো ভুল সিদ্ধান্ত হয়েছে, সেটি আসে। কখনো কখনো যে দলের লোকদের কাজ পাইয়ে দেওয়া বা দলের লোকদের যোগাযোগের কারণে এরকম সিদ্ধান্ত হয়, এরকম কিছু কিছু অভিযোগ আসে। আপনার কি মনে হয় যে সেটার সম্ভাবনা আছে নাকি হয়? আপনি দেখেন সেটা? সেটা তো আসলে বলা মুশকিল, আমি না জেনে বলতে পারবো না সেটা কাকে দেওয়া হয়েছে, বাট ডেফিনেটলি যাচাই বাছাই করে দেওয়া উচিত এবং তাদের ক্রেডিবিলিটি। আসলে আমরা যখন এগুলি তো লিস্টেড কোম্পানি, প্রথমে লিস্টিং হয়, কিন্তু এলএনজি ক্রয় যে আমরা করি সেখানেও কিন্তু টেন্ডারের মাধ্যমেই হয়, কিন্তু ওই আগে লিস্টিং করে নিতে হয়, তারপর লিস্টেড কোম্পানির টেন্ডার আমাদের কাছে, মানে প্রাইসটা আমাদের কাছে জমা দেয়, তার সেখানে যেটা সর্বনিম্ন সেখান থেকে আমরা নিই। সেটা কিন্তু নর্মাল যে কেনার পদ্ধতি সেটা কিন্তু খুবই স্বচ্ছ, ওটার মধ্যে অসুস্থতা খুব একটা নেই। কিন্তু এই যে অভিযোগটার কথা বললাম, সেটা তো আসলে কিছুটা রাজনৈতিক বিষয়টা, কিছুটা দলীয়, কিছুটা আমাদের এখানকার কালচারের, সেইটা মানে সম্ভাবনা আছে কিনা? হতে পারে। এবারে পেট্রোবাংলা চেয়ারম্যানের একটা বক্তব্য যে এলএনজি যতটুকু পাওয়া যাচ্ছে তার মাধ্যমে সরবরাহ ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, এর বাইরে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী চুক্তির অধীনে এলএনজি কার্গো আনার চেষ্টা চালানো হচ্ছে। এই যে বক্তব্যটি, একই সাথে দুই রকম কথা, যে দীর্ঘমেয়াদী চুক্তি এবং স্বল্পমেয়াদী, এই বক্তব্যের পরে আপনি আস্থা পান কিনা? আপনার যে অভিজ্ঞতা, আমাদের যে সরবরাহ ব্যবস্থা, আমরা ইতিমধ্যে সবচেয়ে ভালো যে সরবরাহ সেটা কাতার থেকে আমরা করেছিলাম দীর্ঘমেয়াদে। আমাদের দুটো চুক্তি ছিল, একটা কাতারের সাথে আর একটা ওমানের সাথে। এই হরমুজ প্রণালীতে এই আমেরিকা এবং ইসরায়েলের ইরান আক্রমণের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষিতে বর্তমানে যে হরমুজ বন্ধ হয়ে আছে, সেটাতে এশিয়ান দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম দেশ। এবং কারণ আমাদের পুরো দীর্ঘমেয়াদী কার্গো যেগুলো আসার কথা ছিল সবই কাতার এবং ওমান থেকে আসার কথা, এটা বন্ধ হয়ে যাওয়াতে একেবারে শূন্য হয়ে গেছে, অর্ধেক সরবরাহ ওখানে জিরো হয়ে গেছে। আমরা বাকি সরবরাহটা স্পট থেকে কিনতাম, এখন পুরোটাই আমাদের স্পট থেকে কিনতে হচ্ছে। আচ্ছা, সুতরাং এটা খুবই একটা কঠিন সিচুয়েশনে পড়ে গেছি আমরা। এখন অন্যান্য অল্টারনেট আছে, আমেরিকার একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, তাদেরও সরবরাহ শুনেছি এই বছরে একটি আসবে, আগামী মাসে একটি আসবে, ইনিশিয়ালি কম আসবে, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদে। স্বল্প মেয়াদে আর চুক্তি হতে পারে অস্ট্রেলিয়ার সাথে, আচ্ছা, যারা রফতানি করে, ব্রুনাই আছে, ইন্দোনেশিয়া আছে, কিন্তু সেখানে আদৌ কার্গো আছে কিনা, আদৌ চুক্তি করা যাবে কিনা, এইটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। সেটা যাচাই করতে হবে। বাট সর্বোচ্চ যে দুটি দেশ সর্বোচ্চ এলএনজি উৎপাদন করে, একটি অস্ট্রেলিয়া আর একটি কাতার। আমরা যে দুটি বিষয় নিয়ে কথা বলছি তার মধ্যে একটি অংশ হচ্ছে বিদ্যুৎ, একদিকে গ্যাস, দুটি আসলে রিলেটেড, আবার সাধারণ মানুষের ভোগান্তি দুদিক থেকেই হচ্ছে। আমরা অর্থমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে একটা প্রশ্ন আছে আপনার কাছে, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর আজকের বার্তা কক্ষে, সঙ্গে আছেন আজকের অতিথি অধ্যাপক ডক্টর ম তামিম। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আজকের বার্তা কক্ষে। আমি বলছিলাম অর্থমন্ত্রীর কথা, আমি তার বক্তব্যটা একটু পড়ে শোনাই আপনাকে। তিনি বলছেন যে চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস আমরা দিতে পারবো না, অর্থাৎ এক ধরনের অনিশ্চয়তাটা তিনি সরাসরি স্পষ্ট করে বলেছেন। আমার কথা হচ্ছে যে অর্থমন্ত্রী তিনি একদিকে বিএনপির অত্যন্ত সিনিয়র একজন নেতা, তিনি তো দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটি বলেছেন, তিনি নিশ্চয়ই বাস্তবতা উপলব্ধি করেছেন। তাহলে এই অনিশ্চয়তা অবধারিত কিনা, এবং এটা আসলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা মধ্যে দিয়ে এটাকে ম্যানেজ করা যায় কিনা? আপাতত সমাধান হচ্ছে না, এটা তিনি বলেছেন। উনি সঠিকই বলেছেন, মিথ্যা আশ্বাস দেননি উনি আমাদেরকে, সেটা বলেছেন, ঠিকই আছে। এখন এইটার সলিউশনটা মানে স্বল্প মেয়াদ বলতে আমরা কি বুঝি? এটা কি 1 বছর, 2 বছর, না 5 বছর? সাধারণত 5 বছর
মধ্যমেয়াদীকে আমরা 5 বছর বলি, 10 বছর পর্যন্ত হলে আমরা দীর্ঘমেয়াদী বলি। হ্যাঁ, তো স্বল্প মেয়াদে আমি 2 বছরই বলবো। তো স্বল্প মেয়াদে 2 বছর যদি করতে হয়, আমাদের বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু গ্যাসের সংকট, যেহেতু আমাদের আর নতুন কোনো এফএসআরও আসবে না, অর্থাৎ আমরা যদি চেষ্টাও করি, আমরা পেলেও আমরা আর অতিরিক্ত গ্যাস আমদানি করতে পারবো না। নিজস্ব সরবরাহ বৃদ্ধির জন্য বর্তমানে যে প্রচেষ্টা চলছে বাপেক্সের মাধ্যমে, সেটাতে খুব একটা সাফল্য আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এগুলো সবগুলো আমাদেরকে এখন তৃতীয় চোখ দিয়ে দেখতে হবে। এবং তার একটি প্রথম কাজটি হলো বাপেক্সের যে কার্যকলাপ চলছে, সেটা একটা বিদেশি কনসাল্টিং ফার্ম দিয়ে আমি মনে করি যে এই তথ্য উপাত্তগুলো দিয়ে তাদের কাছ থেকে সাজেশন নেওয়া যে এটা কিভাবে বৃদ্ধি করা যেতে পারে। কারণ বাপেক্স দাবি করছে তাদের কিন্তু মাটির নিচে মজুদ আছে এবং শেভরনের চাইতে বেশি আছে, কিন্তু তাদের উৎপাদন শেভরনের চাইতে কম। তাহলে উৎপাদন বৃদ্ধির ব্যাপারে তারা যে উদ্যোগ নিচ্ছে সেটা কিন্তু কাজ করছে না, এখন পর্যন্ত আমরা দেখিনি কাজ করছে। সামনে হয়তো সাফল্য আসলেও আসতে পারে। সেটা একটি দিক গেল। দ্বিতীয় দিকটি হলো গ্যাস ভিত্তিক, যেহেতু আমাদের পুরো অর্থনীতিটা, আমাদের শিল্পটা পুরোটা গ্যাসের উপর ভিত্তি করে চলছে। আমাদের বাড়ি ঘরে গ্যাস সরবরাহ হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়াও চলছে গ্যাস দিয়ে। তো আমরা কোথায় কোথায় গ্যাস ব্যবহার করব, অর্থাৎ প্রাধিকারের ভিত্তিতে আমাদেরকে গ্যাসের ব্যবহারটাকে নির্ধারণ করতে হবে। এগুলো খুব কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা যদি ধরে নেই যে আমরা সিএনজিতে দিব না, গ্যাস দিব না, সেখানে 5% গ্যাস ব্যবহৃত হয় সিএনজিতে, আমাদের প্রায় 3-4% গ্যাস চুরি হয়। তো সে চুরি ঠেকাতে হবে। আচ্ছা, এই যে চুরি হয়, এইটা তাহলে যায় কোথায়? এটা আসলে ওই যে অবৈধ যে চুলার সংযোগ বা কিছু কিছু শিল্পের সংযোগ আছে, সেসব জায়গায় যায়। এখান থেকে কোনো টাকাও আসে না, মানে এটা কিছু কিছু জায়গায় রেভিনিউ আসে, কিছু কিছু জায়গায় আসেই না। তো এখন আমাদের দেখতে হবে যে আমরা কি বাড়িতে বাড়িতে চুলায় গ্যাস দেবো কিনা, এবং আমরা কি গাড়িতে গ্যাস দেবো কিনা, অল্টারনেট ফুয়েল কি, এবং সেই ফুয়েল সুইচিংটা কিভাবে হবে। যেই ফুয়েল আমি সুইচ করতে চাই, যেমন গাড়িতে সিএনজি জায়গায় আমি এলপিজি আনতে পারি, পেট্রোল তো আছেই। সো আমি যদি এখন এলপিজিকে উৎসাহিত করতে চাই, তাহলে আমার এলপিজির যথেষ্ট পরিমাণ ক্ষমতা আছে কিনা। আমরা 15 লক্ষ টন এলপিজি আমরা আমদানি করি, আচ্ছা, সেখানে আমাদের কিন্তু 30 লক্ষ টন আমদানি করার ক্ষমতা এখন আছে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে। যদি সিদ্ধান্ত নেয় যে না, আমরা গাড়িগুলোকে ক্রমশই ইনফ্রাস্ট্রাকচার মানে সেটা নিয়ে এসে রাখার এবং সরবরাহ করার ক্ষমতা আছে, বৃদ্ধি করার ক্ষমতা আছে। এখন যদি আমরা সেটা চিন্তা করি, তাহলে আমাদেরকে সিএনজি আন্তর্জাতিক মূল্যে বিক্রি করতে হবে। আচ্ছা, কারণ এলপিজি কিন্তু আন্তর্জাতিক মূল্যে বিক্রি হয়, এখানে কোনো সাবসিডি দেওয়া হয় না। আচ্ছা, কারণ এখন প্রতি মিটার কিউব গ্যাসের দাম এখন যদি আমি জানি, তাহলে আমার ধারণা 70 টাকার কাছাকাছি হবে পার মিটার কিউব। $24 যদি আমরা কিনি, $12 যখন কিনছিলাম তখনই আমাদের $16 যখন কিনছিলাম তখন এটা 55-60 টাকার মতো কাছাকাছি ছিল। সুতরাং এটা আরো বেড়ে গেছে এখন বর্তমান মূল্যে। বাট তারপরে যদি আমি ধরি 50 টাকা, তো মিটার কিউব যদি ধরি, আমাদের সিএনজিতে 43 টাকা মিটার কিউব। তার মধ্যে আবার এটা ডিলার পায় কিছু, সরকার আসলে 36 টাকা বা এরকম একটা কিছু পায়, আরো কমে আসে আর কি। হ্যাঁ, সরকারের কোষাগারে আরো কম যাচ্ছে। সুতরাং এখানেও কিন্তু ভর্তুকি আছে। আচ্ছা, আপনার কাছে তাহলে কি মনে হয়, আমরা এখন যে সমস্ত জায়গায় ব্যবহার করছি, যেমন গ্যাসের রান্নার জন্য ব্যবহার হচ্ছে, গ্যাসের গাড়িতে ব্যবহার হচ্ছে, এসব জায়গা থেকে আপনি কি উইথড্র করার কথা, মানে পলিসিগতভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা এখানে আদৌ পাইপ ন্যাচারাল গ্যাস দেব কিনা, নাকি আমরা এলপিজিতে সুইচ করব। আপনি নিজে এই প্রক্রিয়ার জায়গায় কাজ করেছেন এবং এখনো আপনি এটা নিয়ে কাজ করেন, আপনার কি মনে হয় যে এটা কমানো উচিত, নাকি যেরকম চলছে সেটা সরবরাহ নিশ্চিত করা উচিত? আমি দুভাবে দেখি এটা। একটা হচ্ছে যে আমাদের যেহেতু অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে গ্যাস আমদানির ক্ষেত্রে, কারণ দুটোই আমদানিকৃত জিনিস। আমার বৈদেশিক মুদ্রার উপর চাপ, সেটা আমি এলএনজি আনি বা এলপিজি আনি, দুটোতেই আছে। সুতরাং আমি এলএনজি কমিয়ে এলপিজি বাড়ালে কিন্তু আমার বৈদেশিক মুদ্রার চাপ কমবে না, থেকে যাবে। কিন্তু আমার অবকাঠামোগত ক্ষমতা আছে, সুতরাং আমি সেখানে যাব কিনা। আচ্ছা, এলপিজি শিল্পে, কিছু কিছু শিল্পে হয়তো এলপিজি দিয়ে চলবে। আচ্ছা, শিল্পে যদি আমি প্রতিস্থাপন করতে চাই, শিল্পে যদি গ্যাস প্রতিস্থাপন করতে চাই, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের চলবে। আচ্ছা, কিন্তু সব ক্ষেত্রে হবে না। বিশেষ করে গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে, গার্মেন্টস শিল্পের কয়েকটা ইস্যু আছে। যেসব জায়গায় খুব এনার্জি ইন্টেন্সিভ, অর্থাৎ একটা প্রোডাক্টের মধ্যে জ্বালানির খরচ অনেক বেশি, সেখানে স্বাভাবিকভাবে জ্বালানির খরচ দ্বিগুণ হয়ে গেলে
অর্থাৎ 100 টাকার একটা প্রোডাক্টে যদি 20 টাকায় জ্বালানি খরচ থাকে, সেখানে যদি আমি 40 টাকা করে দিই আরো বেড়ে যাবে। তাহলে 120 টাকা হয়ে যাবে জিনিসটা। সেখানে কন্ট্রোল, সেটাকে বাজারে টিকে থাকা তার পক্ষে সম্ভব হবে না। কঠিন হবে। আর যদি 5% হয় 100 টাকার মধ্যে, 5 টাকা যদি 10 টাকা হয় তাহলে 100 টাকার জিনিস 105 টাকা হবে। সেখানে কিন্তু এফিসিয়েন্সি এবং অন্যান্য জিনিস দিয়ে আমি সেটাকে কমিয়ে ম্যানেজ করা যাবে। ওটা ম্যানেজ করতে পারবো। সুতরাং সব ক্ষেত্রে যেটা প্রতিস্থাপন করা যাবে তা না, কিন্তু মূল্যের যেটা আছে ব্যাপারটা আছে, সেই মূল্যের ব্যাপারটা আসলে দেখতে হবে। কারণ ভর্তুকি এবং মূল্য নির্ধারণ একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের জন্য, এবং এই সরবরাহ ব্যবস্থাটা সম্পূর্ণ নির্ভর করবে এই কোথায় ভর্তুকি দেওয়া যাচ্ছে, কতটুকু দেওয়া যাচ্ছে, কোন প্রোডাক্টে কাকে দেওয়া হবে ভর্তুকি। ওকে, আপনি যে বিষয়গুলো বলছেন এর মধ্যে এই সময়ের স্ট্র্যাটেজির আসলে পরিকল্পনার কথা বলছেন, যে আসলে কিছু নীতিগত সিদ্ধান্ত জায়গায় পরিবর্তন আনা দরকার কিনা। আমরা আরেকটি প্রশ্ন, যে একটা এই সময়ে একটা কথা প্রায় বলা হয়ে থাকে যে এই সরকার যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রায় বলা হয়, বিভিন্ন মন্ত্রীরাও বলছেন, সেটাই আগের সরকারের রেখে যাওয়া সীমাহীন অনিয়মের কারণে এক ধরনের ঘটনা ঘটছে। এই প্রশ্নের উত্তরটা নেব, তার আগে একটা ছোট্ট বিরতি দিচ্ছি আপনার কাছ থেকে। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। বিরতির পর আবারও ফিরে এলাম। দর্শক, আমরা আলোচনার শেষ অংশে এবারে আমি যেটা বলছিলাম, যে বিভিন্ন সময় বিভিন্ন জন বলে থাকেন যে আগের সরকারের সীমাহীন অনিয়মের কারণে এটা ঘটেছে। আপনার কাছে মনে হয় কিনা যে আসলে সেটি, কারণ সাধারণ মানুষের যে সীমাহীন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যে অভিজ্ঞতা গত 6 মাসে বা এই মুহূর্তে গত 1 মাসে অন্তত চোখের সামনে পড়ছে, সেটা ইমিডিয়েট আগে কি ছিল? অনিয়ম কতদূর হয়েছে, ডেফিনেটলি অনিয়ম তো কিছু হয়েছে, কিন্তু আমি বলবো পরিকল্পনাই হচ্ছে মূল কারণ। আচ্ছা, যেই পরিকল্পনা তারা প্রথম থেকে নিয়েছিল, অর্থাৎ জ্বালানি আমদানি নির্ভরশীলতা, এই আমদানি নির্ভরশীলতায় চূড়ান্ত পর্যায়ে এখন এসে, যেখানে আমরা যেই সরকারই থাকতো, এই গত 2 বছর 2.5 বছরে আমাদের যে জ্বালানি খাতের যেই অবনতিটা যে ঘটছে, এটা ওই যে আগের যে 15-20 বছরের যে পরিকল্পনার যেই পরিকল্পনা ছিল, তারই ফলাফলে কিন্তু এটা ঘটছে। সুতরাং কে অবস্থান করছে তা না, পরিকল্পনা অনুযায়ী জ্বালানি আমদানি নির্ভরশীলতা আমাদেরকে আমদানি সরবরাহ এবং আমদানি ঝুঁকি, মূল্য ঝুঁকির দিকে অনেক ব্যাপকভাবে নিয়ে গেছে। এখন যেমন আমরা 65% জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের আমদানি করি, সেটা তো ক্রমশই যে এবং ক্রমশই যে এই বিপর্যয় ঘটবে এবং আমাদের যে পয়সার অভাব হবে। আজকে যদি আমাদের পয়সার অভাব না থাকতো, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে, আমাদের যে সঞ্চালন লাইন আছে, সবকিছু আছে, সব মিলে টিলে টাকা থাকলে উই কুড সলভ দিস প্রবলেম। আমরা ইজিলি, কিন্তু 65% ক্রয় করার বিশাল অঙ্কের দরকার, বিশাল অঙ্কে, এবং সেটা আগামী 30 সালের মধ্যে 90% চলে যাবে। ওকে, 65 থেকে 90 যাবে, 65 থেকে 90 চলে যাবে। সুতরাং আমাদেরকে দ্রুততার সাথে আত্মনির্ভরশীলতার দিকে এগোতে হবে, যতখানি সম্ভব, যত দ্রুত সম্ভব। তার একটা অন্যতম প্রধান জায়গা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। আচ্ছা, নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে রিলিফ পাওয়া যাবে, সম্পূর্ণ মুক্তি না পাওয়া গেলেও রিলিফ পাওয়া যাবে। এবং নবায়নযোগ্য জ্বালানিকে যদি আমরা ব্যাপকভাবে মনোযোগ দিয়ে বাড়ানোর চেষ্টা করি, প্রাইভেট এবং পাবলিক সেক্টর বোথ, দুই পক্ষই লাগবে, শুধু প্রাইভেটও পারবে না, শুধু পাবলিকও পারবে না, দুপক্ষই লাগবে। এবং এটা একটা স্ট্র্যাটেজি করে যদি আমরা এগোতে পারি, তাহলে আমি মনে করি যে আমদানি নির্ভরশীলতার জ্বালানির যে মূল্য খরচ, তার থেকে আমরা কিছুটা হলে মুক্তি পাবো। আর ভবিষ্যতে তো আমাদের শুধু নবায়নযোগ্য জ্বালানি দিয়ে কাজ হবে না, কিন্তু আমাদের অনেক পুরনো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়ে গেছে, যেগুলো আসলে পেইড অফ হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে, সেগুলির কথা চিন্তা করলে হবে না। আচ্ছা, দীর্ঘমেয়াদী চুক্তিতে যেগুলো আছে সেখানে হয়তো গ্যাস সরবরাহের কথা আমরা চিন্তা করব। আর বাকি নতুন করে যদি বিদ্যুৎ কেন্দ্র করতে হয়, তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমাদের যেতে হবে। আমরা নিউক্লিয়ার চিন্তা করতে পারি, কিন্তু নিউক্লিয়ারে একটা জিনিস হচ্ছে যেটা সময় সাপেক্ষ, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা নিউক্লিয়ারও ভাবতে পারি। কারণ যেহেতু কার্বন এমিশন একটা খুব সেন্সিটিভ ব্যাপার, কয়লা ভিত্তিক বললেই লোকজন নড়েচড়ে বসে এবং ক্ষেপে যায়, কিন্তু আমাদের মতো দেশে জ্বালানি সরবরাহ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জলবায়ুর যে ক্ষতি হচ্ছে, ডেফিনেটলি এটা সার্বিকভাবে বৈশ্বিক একটা প্রভাব তো আছেই, কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা ছোট দেশ এবং উন্নয়নশীল দেশ, সেখানে কিন্তু জ্বালানি সরবরাহটা একেবারে মাস্ট। তাহলে আপনি দুটো রিকমেন্ড করছেন, একটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ আর একটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। ইয়েস, অনেকে এটাকে কন্ট্রাডিক্টরি মনে করতে পারে, কিন্তু মূল উদ্দেশ্যটা হলো জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বাংলাদেশের অর্থনীতিকে চালিয়ে নেওয়ার জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে বাই এনি মিনস।
এটাই তাহলে সরকারের, আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এটা আসলে অর্থনৈতিক যতটা বিষয় তার থেকে অনেক বেশি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আপনি আজকের কথা কিছুটা হলেও তাই। কিছুটা এরকম বলেছেন। আমি এবারে একটু সরাসরি একটা অন্যরকম প্রশ্নে আসতে চাই। আজকেই আমাদের কয়েকজন রিপোর্টার গিয়েছিলেন ঢাকার বিভিন্ন জায়গায়। মোহাম্মদপুরের একটা পরিবার, সে বলছে যে তার বাসায় গ্যাস না থাকায় তিনি বিদ্যুতের চুলায় মানে ইন্ডাকশনে রান্না করছিলেন, এই সময় বিদ্যুৎ চলে গেছে। এই যে অস্বাভাবিক একটা অবস্থা, মানে তার বাসায় দুপুরবেলা, এই সমাধান তো আসলে আমার এই যে দীর্ঘমেয়াদী, যদি স্বল্প মেয়াদী বলি তাও তো 2 বছর, তার হাতে তো এই সময় নেই, তার তো আগামীকাল সকালে একটা সমাধান দরকার। এই নাগরিক জীবনে এই বিড়ম্বনাটা আসলে কিভাবে সম্ভব সমাধান করা? রান্নাটা কিছুটা হলেও সম্ভব এলপিজির মাধ্যমে। আচ্ছা, যদি এলপিজিতে সুইচ করে তাহলে ডেফিনেটলি রান্নার ব্যাপারটা হয়তোবা কিছুটা হলেও সুরাহা হবে, কারণ যথেষ্ট এলপিজি সরবরাহ আছে এবং ভবিষ্যতে যদি বানাতে হয় বানানো যাবে। মূল্যের ব্যাপারটা তো আছেই, ডেফিনেটলি বাড়িঘরে যে গ্যাস দেওয়া হচ্ছিল সেটাও সাবসিডাইজড ওয়েতে দেওয়া হচ্ছিল, অর্থাৎ ইম্পোর্ট প্যারিটি প্রাইস, আমার যে ইম্পোর্ট প্রাইস আছে তার থেকে অনেক কম দামে কিন্তু বাড়িঘরে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এবারে সরকারের প্রতি যদি আপনি যে পরামর্শগুলো দিয়েছেন এর মধ্যে কিছু কিছু এসেছে, তারপরেও আমরা একদম আলোচনার শেষ প্রান্তে, যে এই সময়ে খুব ইমিডিয়েট নেওয়া যায় এরকম কোনো পরামর্শ যদি থাকে আপনার দিক থেকে। এই সময় যেটা সরকার নিয়েছে এখন, যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আবার চালু করা এবং গ্যাসকে মানে বিদ্যুৎ উৎপাদনের থেকে গ্যাস কিছু সরিয়ে এনে শিল্পে দেয়া, আর আরেকটা যেটা বলবো যে কয়লা সরবরাহ নিশ্চিত করা, কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো পূর্ণ উদ্যমে পূর্ণ ক্ষমতায় যেন চলতে পারে সেদিকে খেয়াল রাখা। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আজকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য এবং শিক্ষক এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মতামিন। তার কাছ থেকে আমরা জানলাম যে আমরা এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, বিদ্যুৎ এবং গ্যাসের সংকট, এটি আসলে কিভাবে মিটতে পারে, এবং তিনি বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন সরকার এবং বিভিন্ন পলিসি লেভেলে। আজকে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই আয়োজন বার্তাকক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com সহ প্রথম আলোর ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সবগুলো সোশ্যাল মিডিয়ায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি।